আগামী 16 নভেম্বর রবিবার ও 17 নভেম্বর সোমবার সারা দেশে কমপ্লিট শাটডাউন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এনসিপির একজন নেতাকে গণধোলাই দিচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। 1 লক্ষ জনগণ নিয়ে ঢাকার রাজপথ দখল করলো আওয়ামী লীগ। জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালালো সকল সমন্বয়করা। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনূসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান রাখবেন এবং চলবে এমন ঘোষণাও দিয়েছেন। দানব ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে জনগণের অভূতপূর্ব সাড়া। এই প্রথমবারের মতো নাসির পাটোয়ারি আর হাসনাত আব্দুল্লাহ আজকে এই প্রথমবারের মতো এরকম অপমানের শিকার হয়েছেন। এই দৃশ্যপট একটা বার্তা দিচ্ছে আগামী দিনে তাদেরকে কিভাবে প্রতিহত করবে অন্যান্য রাজনৈতিক দলগুলো। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। আবারও 16 এবং 17 তারিখে বিক্ষোভ মিছিল এবং শাটডাউনের ডাক দিলেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। লাইভে এসে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা জাহাঙ্গীর হোসেন নানক তিনি 16 এবং 17 তারিখে শাটডাউন ঘোষণা করেছেন। এরই মাঝে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শুরু হয়ে গিয়েছে। চলুন বিস্তারিতভাবে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। জনক অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী অর্থ ক্ষমতালোভী ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ, অবৈধ আইসিটি আদালতে বঙ্গবন্ধু কন্যা আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে 10, 11 এবং 12 নভেম্বর সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ এবং বিক্ষোভের কর্মসূচি পালন করেছেন। 13 নভেম্বর বৃহস্পতিবার সারা ঢাকা মহানগরীতে সম্পূর্ণ লকডাউন পালন করেছেন। এটি একটি নজিরবিহীন লকডাউন পালিত হয়েছে। ঢাকার সমস্ত জনগণের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মানুষের শতভাগ আস্থার বহিঃপ্রকাশ ঘটিয়ে এবং এই ক্ষমতা দখলকারী ইউনূস সরকার এবং তার পেটোয়া বাহিনীকে মিথ্যাঙ্গুলি দেখিয়ে এই কর্মসূচি পালন করেছেন। আইনের শাসন, ন্যায় বিচার এবং অবৈধ অসাংবিধানিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেআইনি বিচারের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বানে যে স্বতঃস্ফূর্ত লকডাউন কর্মসূচি পালিত হয়েছে ঢাকায়, রাজধানী ঢাকায়, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দেশের সকল গণতান্ত্রিক, প্রগতিশীল, আধুনিক, অসাম্প্রদায়িক এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি প্রবাসে থাকা সকল আন্দোলনরত প্রবাসী ভাই এবং বোনদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ সকল নেতা কর্মীকে তিনি তার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্যমূলক বিচার বন্ধ, সকল অত্যাচার, নির্যাতন, দমন, পীড়ন, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং খুনি ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি। আজ 14 নভেম্বর শুক্রবার ও আগামীকাল 15 নভেম্বর শনিবার দেশব্যাপী বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ। আগামী 16 নভেম্বর রবিবার ও 17 নভেম্বর সোমবার সারা দেশে কমপ্লিট শাটডাউন।
যে অবৈধ আইসিটি আদালত বিচার কার্য করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তার দলের নেতৃবৃন্দ দেশের পুলিশ সেনাবাহিনীকে কলঙ্কিত করতে চেয়েছেন, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এই আইসিটি আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে। কাজেই ওই আদালতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার হতে পারে না। সেনাবাহিনীর কোন সদস্য ওই কোর্টে হাজিরা দেবে না। বাংলাদেশের আইসিটি আদালত এই মুহূর্তে বন্ধ করতে হবে। সকল রাজবন্দী সহ সেনাবাহিনীর সদস্যদের মুক্তি দিতেই হবে। এই অবৈধ সরকার, এই জঙ্গি ইউনূস সরকারের পতন না হওয়া পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ এই আন্দোলন সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং এর মধ্য দিয়ে আমরা এই অবৈধ জঙ্গি এই ইউনূস সরকারের পতন আমরা নিশ্চিত করবই করব ইনশাল্লাহ। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিটা আমার কাছে মনে হয়েছে যে মানে সবাইকে একটু হচকচিয়ে দিয়েছে আর কি। কারণ এটা যে এত সাকসেসফুল হয়ে যাবে আমার ধারণা, এটা মানে আমরা সাধারণ জনগণ তো অনেক দূরের ব্যাপার, আওয়ামী লীগের লোকজনও ঠিক বিশ্বাস করতে পারে নাই। রিয়েলি ভাই এরকম হয়ে গেছে? পুরো ঢাকা শহর প্রায় খালি, লোকজনের চলাফেরা বন্ধ, স্কুল কলেজগুলো বন্ধ, বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ লোকজন ঘর থেকে কাজ করেছেন, বাড়িতেই ছিলেন এবং জনপরিবহন বন্ধ ছিল, বাস দেখাই যায় না, রাস্তাগুলা খুবই সবুজ ছিল, মানে গুগল ম্যাপে কোথাও লাল দেখা যায়নি। এই যখন অবস্থা, তখন এটা মানতেই হবে যে কোনো না কোনোভাবে জনসমর্থনটা প্রমাণ করতে পেরেছে আওয়ামী লীগ। অনেকে বলবেন যে ভাই এটা তো আসলে ঠিক জনসমর্থন না, এটা তো গায়ের জোরে করা, মানুষজন ভয়ে বাসা থেকে বের হয়ে নেয়, বাড়ি থেকে বের হয়ে নেয়। আমরা কিন্তু গত বেশ কয়েক বছর ধরে দেখেছি ঢাকায় বিশেষ করে এই ধরনের পলিটিক্যাল কর্মসূচিগুলো খুব একটা সফল হয়নি, কারণ সাধারণ মানুষজন এটাকে সমর্থন করে না এবং সমর্থন করে নাই বলে বাড়ি থেকে বেরিয়েছে। এবার আমার কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষজন, সেটা ভয়ে বলুন আতঙ্কে বলুন যেভাবেই হোক, আপনাদের কথা রেখেই যদি আমি বলি, এরা কিন্তু এই কর্মসূচিটাকে সফল করে দিয়ে দিয়েছে। এতে কি মুশকিলটা বেড়েছে? কিভাবে মুশকিলটা বেড়েছে? অনেকগুলো মুশকিল বেড়েছে আমাদের মতো লোকজন। আওয়ামী লীগ এবং উৎসাহিত হয়ে গেছে, তারা জোশ পেয়ে গেছে, উদ্দীপনা পেয়ে গেছে এবং পাওয়ার সাথে সাথে তারা আরো 4 দিনের কর্মসূচি ঘোষণা করে দিয়েছে। এই ভিডিওটা আপনারা যখন দেখছেন শুক্রবারে বাসায় বসে, তখন জানেন যে শুক্রবার এবং শনিবার তারা শুরু করেছেন বিক্ষোভ কর্মসূচি করবেন। তারা অবভিয়াসলি বিক্ষোভ ওইভাবে করতে পারবেন না, কিন্তু বিক্ষোভ এবং প্রতিরোধ কর্মসূচি ডাক দিয়েছেন তারা শুক্রবার শনিবার, এবং রবি সোমবারে তারা আবার একটা কমপ্লিট শাটডাউন, লকডাউন, যে কোনো ডাউনই বলেন, সোজা কথায় হরতাল ডেকে বসে আছেন। এই 4 দিনের কর্মসূচি হওয়ার পরে আমার ধারণা আওয়ামী লীগ এই আন্দোলনের মাঠে নিজে নেমে গেছে এবং সবাইকে টেনে নামিয়ে ফেলার যে উদ্যোগটা তারা নিয়েছে সেটা তারা চালাতেই থাকবে। এবং এটা যদি চালাতে থাকে, আগামীতে এই দেশের রাজনীতি আগামী কয়েক মাস খুব দ্রুতই উত্তপ্ত হয়ে উঠবে। কারণ যেভাবেই দেখি, যেভাবেই বলি না কেন, আওয়ামী লীগকে আপনি মেরে পিটে খুব বেশি দমন করতে পারবেন না। মায়ের পিট যা করার গত 1 বছর ধরে করছেন, এখনো করে যাচ্ছেন, এবং সেই মায়ের পিট আওয়ামী লীগের মতো একটা বিধ্বংসী খারাপ টাইপের দল, বুঝছেন, এরা বিরোধী দলে থাকলে খুবই বিগ হাউস। এই বিগ হাউস দলকে আপনি নিয়ন্ত্রণ কতটুকু করতে পারবেন সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং এই সমস্যার সবচেয়ে বড় দুর্ভাগ্যের লোক হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ তার সাথে আসলে ওই সাউয়া ছাড়া, হাদি মার্কার লোকজন ছাড়া খুব বেশি লোকজনকে পাওয়াও যাচ্ছে না। এবং 32 নম্বর পোড়ানো এবং ভাঙার পরে করার মতো কোনো কাজও নাই। আমি দেখলাম তারা গিয়ে আওয়ামী লীগের যে অফিসটা আছে, কেন্দ্রীয় কার্যালয়, সেখানে গিয়ে আর কিছু না পারে মুরাল ভাঙছে। এইবারে প্রথম দেখলাম যে তাদেরকে বুলডোজার দেওয়া হয় না। আমার ধারণা বিএনপির ইশরাক সাহেব আগের বারের বুলডোজারের ভাড়া পান নাই, অন্য যে কোনো কারণে হইতে পারে, উনি বুলডোজার দেন নাই, এবং উনি বুলডোজার না দেওয়ার কারণে বাকি যারা আছে তারা নিজেদের টাকা পয়সা দিয়ে বুলডোজার আনতে পারে নাই, 2-4 জন শ্রমিক লাগিয়ে মুরালগুলা ভাঙছে। যাই হোক,
এই মুরাল ভাঙ্গার ভয় দেখায় 32 ভাঙ্গা দেখায় আটকানো যায় না, মুরাল ভাঙ্গার ভয় দেখিয়ে আওয়ামী লীগের এখন আর থামানো যাবে না। এটা একটা মুশকিল, এটা একটা মুসিবত, এবং এই মুসিবত থেকে বাঁচতে হলে সরকারের যে প্রাজ্ঞ স্টেপগুলো নেওয়ার দরকার ছিল সরকার সেটা নিতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। উনার একটা দুটো হবি আমি দেখলাম গত 1-1.5 বছর, একটা হচ্ছে বিদেশে বেড়াতে যাওয়া, দ্বিতীয় হচ্ছে ভাষণ দেওয়া। উনি দুইটাই কিন্তু খুব পছন্দ করেন। তো কোনো একটা কারণে এখন বিদেশে যেতে পারছেন না গত 1-1.5 মাস ধরে, আমার ধারণা শরীর ভালো না, বা এই প্যান ঐক্যমত্য নিয়ে একটু ঝামেলা আছেন। উনি গত সফরটা মিস করেছেন, কোথায় যেন যাওয়ার কথা ছিল, আমার আসলে মনে নাই, মানে অনেক জায়গায় যায় তো উনি। যাই হোক, তো দ্বিতীয় যেটা শখ, ওইটা তো বাসা থেকে করা যায়, এটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া। উনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ গতকালকে দিয়েছেন। এই ভাষণে আসলে উনি নতুন কি বলেছেন এটা আমি জানি না। আমি দেখলাম যে আমার অনেক কলিগ ইউটিউবার যারা আছেন তারা এটাকে অনেক খুঁজে কিছু একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করছেন। আমিও কালকে খুব রেডি হয়ে বসেছিলাম যে মানে উনি ভাষণ দেওয়ার পরে এটা নিয়ে আমি একটা আলোচনা করব আপনাদের জন্য। পরে দেখলাম এটার মধ্যে মহা কিছু নাই। 4টা প্রশ্নের এমসিকিউ প্রশ্ন দিয়ে একটা গণভোট হবে। সেই 4টা প্রশ্নের জবাব হইতে হবে হ্যাঁ এবং না, এবং এইটা খুবই মানে কিভাবে হবে, কেন হবে। আমার ধারণা উনিও একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা বাকি পাবলিক যারা আছি, ইনক্লুডিং দ্য পলিটিক্যাল পার্টিস, জামাত বাদে, অবশ্য ওইটাকে পলিটিক্যাল পার্টি বলা যায় কিনা, যাক সেটা ভিন্ন আলাপ। তো এরা সবাই হাফ ছেড়ে বাঁচা, আচ্ছা ভাই গণভোট একটা করার শখ তোরা করে ফেল। কবে করতে যাচ্ছ গণভোট? জাতীয় সংসদ নির্বাচনের দিনের সাথেই করে ফেল, গুড। ওইটা আবার এখন তো জাতীয় সংসদ নির্বাচন না, ওইটা হচ্ছে আরেকটা কি যেন বানিয়েছে ওনারা, ওইটা পরে জাতীয় সংসদ হবে। যাক, ওই তামসা দেখার জন্য আগামী কয়েক মাস আমাদের হাতে আছে, পরে একদিন আলাপ করা যাবে। যে কথা বলছিলাম, আর এই যে উনি বক্তৃতাটা দিলেন, এর মাধ্যমে উনি সবাইকে খুশি করতে চেষ্টা করেছেন। বিএনপি অবভিয়াসলি একটা কনফিউজ দল, তারা দুপুর পর্যন্ত কনফিউজ যে এটাকে আমার পক্ষে গেল না বিপক্ষে গেল, আচ্ছা এটা জিগাই বুঝি। প্রথমে এক ধরনের প্রতিক্রিয়া দিল, এবং অবভিয়াসলি বিএনপি এক মতের উপর বেশিক্ষণ থাকতে পারে না, সন্ধ্যার সময় গিয়ে তারা আবার এটাকে ধন্যবাদ জানালো। জামাত কি করেছে? জামাত এক ধরনের অভিমানী সুর দিয়েছে, খুব শক্ত কোনো অবস্থান তারা নেয় নাই, যদিও তারা আগামীতে একটু কি যেন একটা আবার যমুনা ঘেরাও টেরাও এগুলো তারা করবে। 8 দল প্লাস 1 ল্যান্ড বোর্ড পার্টি এনসিপি নিয়ে তারা সেখানে গিয়ে ঘেরাও করবে, সেই কর্মসূচি তাদের আছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে জিনিসটা করলেন এবং যেভাবে দেশকে বিপদে ফেলছেন, আওয়ামী লীগ যদি এভাবে কন্টিনিউয়াস কর্মসূচি দিতে থাকে, ধীরে ধীরে তাদের যে কর্মী সমর্থকরা আছে, এবং ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে তাদেরও একটা বড় সংখ্যক কর্মী সমর্থক বিশ্বাস করতে পারে না যে এই লকডাউনটা এইভাবে সাকসেসফুল হবে। সাহস সংক্রামক, দ্বিতীয় সংক্রামক, সাহস সংক্রামক, এবং উৎসাহ এক ধরনের সংক্রামক জিনিস। এবং আওয়ামী লীগের বাকি নেতা কর্মীরা যদি উৎসাহ পেয়ে যায় যে একটা যেহেতু সফল হয়েছে, আরো 2টা একটা করে দেখি, এইভাবে চলতে থাকে, আওয়ামী লীগরে আপনি যদি টোটাল পলিটিক্যাল প্রসেসের ভিতরে কোথাও নিয়ে না আসেন, তাহলে এই সমস্যার সমাধান হবে না, এটাকে থামানো যাবে না। এবং আগামীতে শীতের সিজনে শুধু আপনারা মূলা খাবেন, আর আওয়ামী লীগ কি বলে এটাকে শীতের সিজনের আন্দোলন জমিয়ে ফেলবে, চাঙ্গা করে রাখবে। এটা দেশের জন্য, অর্থনীতির জন্য, রাজনীতির জন্য কোনো জায়গাতেই ভালো কিছু নিয়ে আসছে না। এই যে জিনিসগুলো ঘটছে, এটা ধরেন এই শেখ হাসিনার একটা রায় বোধহয় ওনারা দিবেন 17 তারিখে। 17 তারিখে যে রায়টা দিবেন, আমি জানি না কেন আওয়ামী লীগ ওইটাকেও ডেকে আনছে তার কর্মসূচির মাধ্যমে। মানে এটাকে টোটাল ইগনোর করা উচিত ছিল। কেন ইগনোর করা উচিত ছিল? পুরা জিনিসটা এত হাস্যকর ভাবে এরা করলো, এত করুণ ভাবে এরা করলো, মনে হচ্ছে যেন তারাই আসলে চায় না আওয়ামী লীগের বিচার হোক, তারাই চায় না শেখ হাসিনার বিচার হোক। পুরো একটা জিনিস করেছে, এইটার মধ্যে বিচারপতিকে, এটা টেম্পোরারি বিচারপতি, খুব দ্রুত নিয়োগ দিয়ে নিয়ে এসে এদেরকে দায়িত্ব দিয়েছে। ভালো, সব চিহ্নিত বিএনপি জামাতের লোকজনকে উকিল বানিয়েছে, পক্ষের উকিলও জামাতের, বিপক্ষের উকিলও জামাতের। বিচারপতি কাদের সেটা আমি বলবো না, বললে আবার একটা আদালত অবমাননা মামলা খেয়ে যাব, আর মামলা খেতে ভালো লাগে না। যাই হোক, সবাই মিলে ওরা করছে, এবং এত তাড়াহুড়া করে একটা রায় দিচ্ছে যে এটা কিছুই হয় নাই। এখন এই আদালতে, যদি এই আদালত না, মানে এই আদালত যখন সত্যিকারের আদালত ছিল, আপনি দেখবেন যখন যুদ্ধাপরাধীদের বিচার হয়,
কমপ্লিট একটা দীর্ঘস্থায়ী প্রসেসের মধ্যে দিয়ে গেছে। ইভেন আমরা যারা যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের সামনে ছিলাম, সোচ্চার ছিলাম, আমরা পর্যন্ত এটা নিয়ে আওয়ামী লীগকে গালাগালি করেছে তখন কিন্তু, এবং ইনফ্যাক্ট ওই গালাগালিরই একটা প্রক্রিয়া শাহবাগের জন্ম, কিন্তু আমরা গালাগালি করেছি। কারণ আওয়ামী লীগ 2008 ডিসেম্বরের নির্বাচনে এসেছে, 9, 10, 11, 12, 13 সালে গিয়ে কিন্তু প্রথম রায়টা হলো। এটা হচ্ছে মানে যে রায়ের উপরে বিক্ষোভ হলো, কাদের মোল্লার রায়। 5 বছর সময় লেগেছে। এবং এই সময়ে জামাতে ইসলামীকে, যুদ্ধাপরাধী সব রাজাকারকে তাদের নিজেদের পছন্দের আইনজীবী, এই তাজুল সহ একজন ছিলেন ব্যারিস্টার রাজ্জাক সহ বিশাল উকিলের দল নিয়ে ইচ্ছা মতো তাদেরকে যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ দেওয়া হয়েছে, সময় চেয়েছে, মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে। এটা নিয়ে পত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে, টকশোতে কথা হয়েছে যে এরা ইচ্ছা করে এই আর কিগুলা করছে। কিন্তু বিচারের স্বার্থে, সুষ্ঠু এবং সুন্দর বিচারের স্বার্থে এই ধৈর্য তখনকার সরকার দেখিয়েছে, তখনকার জনগণ দেখিয়েছে, এবং 5 বছরের মাথায় গিয়ে রায়গুলো হওয়া শুরু হয়েছে। আর এইখানে আমরা কি দেখলাম, এইখানে তো বোধহয় মামলাই বোধহয় শুরু হলো মাত্র কয়েক মাস আগে, এবং তাড়াহুড়া করে করছে। তো এটা অবশ্য এখন এআই এর যুগ, আমার ধারণা এআই দিয়ে রায় লিখে ফেলেছে, রায় একটা লিখে দিয়ে দিয়েছে। আওয়ামী লীগের উচিত ছিল এটাকে পুরোটাই ইগনোর করে যাওয়া। এই হাস্যকর আদালতের এগেনস্টে তাদের কোনো রিয়াকশন দেওয়া উচিত ছিল না। কারণ এই সরকার আওয়ামী লীগও বলে নাই যে তোমাদের বিচার করবো বা শেখ হাসিনার বিচার করবো, তোমরা উকিল দিতে চাও কিনা, আইনজীবী দিতে চাও কিনা। ইনফ্যাক্ট জেডাই খান পান্না স্বপ্রণোদিত হয়ে, এনিওয়ে যাক, শ্রদ্ধাভাজন বয়স্ক মানুষ না বলি, স্বপ্রণোদিত হয়ে উনিও গিয়েছিলেন পক্ষ হতে। আমি জানি না ওনাকে কে দায়িত্ব দিয়েছিল, উনি নিজেই গিয়েছিলেন পক্ষ হতে। ওনাকেও কিন্তু এখানে যোগ দেওয়ার সময় দেওয়া হয় না, সুযোগ দেওয়া হয় না। বলা হয়েছে যে ট্রেন ছেড়ে গেছে, কারণ জেডাই খান পান্না আমরা পছন্দ করি না করি, উনি তো মুক্তিযোদ্ধা। সো কোন ধরনের মুক্তিযুদ্ধের ঘ্রাণ, গন্ধ, সুবাস আছে এরকম কোনো কিছুকেই এরা এটার ভিতরে ঢুকায় নেই। না ঢুকে তারা এই বিচার করছে। এই বিচারকে কোনোভাবেই কোনো গুরুত্ব দেওয়া, এই রায়ের কোনো প্রতিক্রিয়া, সিরিয়াস প্রতিক্রিয়া দেওয়া, সত্যিকারের প্রতিক্রিয়া দেওয়া আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের জন্য শোভন প্রয়োজনীয় না। কারণ যে বিচারের কথা বলা হচ্ছে এটা কোনো বিচারই হচ্ছে না, এবং এটার এগেনস্টে তারা যে কথাগুলো বলবে কোনো কিছু বিশ্বাসযোগ্য না। আপনারা দেখেন 1996 সালে প্রথম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, 5 বছর ক্ষমতায় ছিলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করে শেষ করে যেতে পারে নাই, রায় বাস্তবায়ন করে যেতে পারেন নাই। তারা কিন্তু 5 মাসের মাথায় চাইলে ধরে নিয়ে তখন গুলি করে মেরে ফেলতে পারতো, বা একটা তথাকথিত বিচার করে ফাঁসি দিয়ে দিত। 5 বছর পারেন নাই। তারপরে কি হচ্ছে, বিএনপি জামাত সরকারে এসেছে, তারপরে এই 5 বছর কিন্তু হাইকোর্টে এই বিচারগুলো ঝুলে গেছে, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিছুই হয় নাই। আবার আওয়ামী লীগ যখন 111-এর পট পরিবর্তনের পরে ক্ষমতায় এসেছে, আবার বিচারিক প্রক্রিয়া, প্রসেস ধাপে ধাপে শেষ করে তারপরে মৃত্যুদণ্ডগুলো কায়েম করেছে বা এই মৃত্যুদণ্ডগুলো কার্যকর করেছে। এই জায়গাটায় এসে ওই বিচারের স্ট্যান্ডার্ডটা নিয়েই তাদের আসলে কথাবার্তা বলা উচিত ছিল। এখন এই যে কি প্রাণী আছে লাফায় লাফায় চলে, পেটের মধ্যে ব্যাগ, না তাজুল ইসলাম না, তাজুল ইসলাম তো হচ্ছে এর নাম, উকিলের নাম, ক্যাঙ্গারু, হ্যাঁ, ওই ক্যাঙ্গারু কোর্টের বিষয় প্রতিক্রিয়া না দিয়ে তারা তাদের মতো যে আন্দোলন চালাচ্ছে, সেই আন্দোলন তারা যদি তাদের মতো করে চালিয়ে নিয়ে যায়, আপনি দর্শক আমরা বসে বসে দেখতে থাকবো আগামীতে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। এই পুরো ঘটনার মধ্যে একটা জিনিস আমার কাছে খুবই সিগনিফিকেন্ট লেগেছে, এটা বলে আমি আজকে শেষ করব। একজন তরুণ না, একজন কিশোর, ক্লাস 9-এর ছেলে, প্রচন্ড মেধাবী একটা ছেলে, তার বিভিন্ন বিষয়ে উৎসাহ আছে। আমরা জানি যে সে বিজ্ঞান বিষয়ক যে জাতীয় প্রতিযোগিতা হয়, এটা একটা জাতীয় প্রতিযোগিতা ছিল। সে মেধাবী একটা স্কুল ছাত্র, সে স্কুল ড্রেস পরে এই এত গ্যাঞ্জামের মধ্যে 32 নম্বরে গিয়েছে এবং 2টা ইট সংগ্রহ করতে চেয়েছে। অবভিয়াসলি তাকে গ্রেফতার করেছে, তাকে মব ধরেছে, এবং মবের পরে মবের যে পুলিশ ধরেছে, ধরে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। এবং যাওয়ার সময় এই ছেলেটা, এগুলো ছাত্রলীগ না, মানে কিছু না, একটা স্কুলের ছেলে, সে একটা ভি চিহ্ন দেখিয়ে গেছে। ইটস সিগনিফিক্যান্ট। কেন সিগনিফিক্যান্ট? 2018 সালে যখন কোটা আন্দোলন হয়, তখন আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি, টেলিভিশনের প্রোগ্রামে বলার চেষ্টা করেছি, লেখালেখিতে বলার চেষ্টা করেছি যে 18 সালের কোটা আন্দোলন, সড়ক আন্দোলন, যেটা নিরাপদ সড়ক আন্দোলন যেটা হয়, তখন থেকে বলা শুরু করেছে। এবং অবভিয়াসলি এর পরবর্তীতে 18 সালের এই নিরাপদ কোটা আন্দোলনের কথা
যে এই প্রজন্মকে যদি আপনি ভালোভাবে ডিল না করেন, তাদের মনে যদি কোনো ধরনের অশান্তি অস্থিরতা থাকে, এইটার পরিণাম আগামীতে খারাপ হবে। এবং এই খারাপের কারণেই দেখবেন নিরাপদ সড়ক চাই আন্দোলনে পরেও আমরা কিন্তু সড়কগুলোকে ঠিক করতে পারলাম না, তখনকার সরকার ঠিক করলো না। এই প্রজন্মই কিন্তু যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে আসলো, তাদের আন্দোলনের মাধ্যমে, সেটা আপনি যেভাবেই বলেন, মেটিকুলাস ডিজাইন হোক আর যাই হোক, তাদের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হলো। এখন এই জেনজির পরের জেনারেশন যেটা জেন আলফা, যেই আলফা 32 নম্বরে গিয়ে যদি 32 নম্বরের ভাঙা ইট সংগ্রহ করতে থাকে এবং ক্লাস 9-এর একটা স্কুলের বাচ্চা যদি নির্ভয়ে পুলিশের ভেন্যুতে ভি দেখায়, শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস না, পরবর্তীতে এই পাকিস্তানি প্রেতাত্মা যারাই সরকারে থাকবেন, আসবেন, আসার পরিকল্পনা করছেন, তাদেরকে আমি আজকের তারিখে বলবো, চিন্তিত হন, ভীত হন। কারণ পরের জেনারেশন আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করবে সেটা আপনাদের পরবর্তী কাজের উপরে নির্ভর করবে। নাটকের সবশেষ দৃশ্যে অধ্যাপক ইউনূস হাজির করেছেন নয়া সমাধান সূত্র। বলছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে অধ্যাপক ইউনূস নতুন বোতলে ঢেলে দিয়েছেন সেই পুরনো ওষুধ। বাস্তবায়নের পদ্ধতিতে এসেছে কিছু পরিবর্তন। বিএনপির দাবি থেকে 1 চিমটি লবণ আর জামাতের কাছ থেকে 1 মুঠ গুড় নিয়ে দেওয়া হয়েছে মেটিকুলাস ঘুটা। এরপর যা পাওয়া যাচ্ছে তা সেই আলী রিয়াজেরই হাসজারু সংবিধান। একটু ভিন্ন লেভেল আর ব্র্যান্ডিং এ গুছিয়ে দেওয়া হচ্ছে দলগুলোর কাছে। তাল গাছটি নিজেদের কোর্টে রেখেই বল আবার ঠেলে দেওয়া হয়েছে মিত্র হিসেবে পরিচিত দলগুলোর কোর্টে। পরিস্থিতি আরেকটু জটিল করে তুলতে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে জারি হয়ে গেছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলে বিএনপিকে হারজরু সাংবিধানিক গিলতে হবে সেই। আবার সংসদ নির্বাচনের দিনে গণভোটের সিদ্ধান্ত মেনে নিলে বড় ধরনের রাজনৈতিক পরাজয়ের মুখে পড়তে হবে জামাতকে। কিংস পার্টি এনসিপির সামনেও থাকছে সংশয়ের দোলাচল। প্রাথমিক প্রতিক্রিয়ায় বিএনপি জামাত দুই দলের পক্ষ থেকে এসেছে উষ্মা। অধ্যাপক ইউনূস কি তবে নিজের মতো করে খেলার মাঠে গোলপোস্ট সেট করলেন? সেই গোলপোস্ট সেট করতে যিনি ছিলেন আসল সৈনিক, সেই আলী রিয়াজকে পুরস্কার স্বরূপ উপদেষ্টার মর্যাদা দিয়ে নিজের কাছেই রাখছেন অধ্যাপক ইউনূস। দর্শক, নির্বাচনের মাত্র 3 মাস বাকি। নির্বাচনের 3 মাসেরও কম সময় আলী রিয়াজকে কেন উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগ দেওয়া হলো সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। আইন বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের সরকার সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করেছেন? আবার অধ্যাপক ইউনূসের গণভোটের জন্য প্রস্তাবিত ব্যালটের কন্টেন্ট নিয়ে এরই মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। এই গণভোটের ব্যালটে আপনার জন্য অপেক্ষা করছে 4টি প্রস্তাবের একটি বান্ডেল প্যাকেজ। এমন বান্ডেল প্যাকেজের কারণে রাজনীতিতে কে জিতলো আর কে হারলো, এই আদেশ কি সত্যি নতুন বাংলাদেশের সূচনা, নাকি ভবিষ্যতে এটি এক বিরাট আইনি প্রশ্নের মুখে পড়বে? জানুক, দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র 18টি দল অধ্যাপক ইউনূসের ঐকমত্য কমিশনের খেলায় জায়গা পেয়েছিল। মোট 32টি দল ও জোটের সাথে 9 মাস ধরে কয়েক দফায় বৈঠক করে অনেক নাটকের পর জুলাই সনদ স্বাক্ষর হয়। তবে সেটি যে একটি ফাঁদ বা প্রতারণা ছিল তা এরই মধ্যে পরিষ্কার করে বলেছে বিএনপি। ফাঁদে ফেলে বিএনপিকে দিয়ে স্বাক্ষর করিয়ে উল্টে দেয় খসড়া প্রস্তাব। আলী রিয়াজ নিজের মতো করে সুপারিশ প্রস্তাব জমা দেন। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টকে ডাস্টবিনে ছুড়ে ফেলেন আলী রিয়াজ। নিজেই সেই হারজরু সংবিধান সংস্কার প্রস্তাবকে মানতে বাধ্য করাতে চান রাজনৈতিক দলগুলোকে। এত অধ্যাপক ইউনূসের মিত্রদের মধ্যে বাদে বিরোধ, বিএনপি বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকলেও জামাত ইসলামী সহ 8টি দল কর্মসূচি দেয়। সরকারের বেঁধে দেয়া 1 সপ্তাহের মধ্যে বিএনপি জামাত ইসলামীর ডাকে সাড়া দেয়নি। এর মধ্যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে নাবিশ্বাস ওঠে সরকারের। শেষমেশ অধ্যাপক ইউনূস ঘোষণা দেন সমাধান নিয়ে তিনি আসছেন জাতির সামনে। তার আগে উপদেষ্টা পরিষদে অনুমোদন হয় জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। দর্শক, আলী রিয়াজের হারজরু সুপারিশ প্রস্তাবে 84টি প্রস্তাব ছিল। তার মধ্যে ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া সবগুলো রাজনৈতিক দল 30টি প্রস্তাবে কোনো দ্বিমত পোষণ করেনি। তার মানে গাণিতিকভাবে দেখলে প্রায় 3 ভাগের 1 ভাগে ঐক্যমত্য হয়েছে। কিন্তু অধ্যাপক ইউনূসের দাবি কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত আছে। বাকি অল্প কিছু প্রস্তাবে আপাত দৃষ্টি মনে হয় অনেক দূরত্ব আছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু নয় বলে তিনি দাবি করেছেন। দর্শক, আলী রিয়াজের সুপারিশ প্রস্তাব জমা করার পর যেখানে তার 3 মিত্র দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছেন, সেখানে তিনি বলছেন দ্বিমত থাকা প্রস্তাবগুলোর ক্ষেত্রে মতভিন্নতা খুব গভীর নয়। অধ্যাপক ইউনূসের দাবি অনুযায়ী জুলাই সনদ আসলে কেউ সঠিকভাবে বিশ্লেষণই করেনি। কারণ রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ ঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মতপার্থক্য দেখা যেত না। অধ্যাপক ইউনূস এটাকে তার সরকারের অনন্য অর্জন হিসেবে দাবি করেছেন। দর্শক, অধ্যাপক ইউনূস তার ভাষণে বলেছেন, এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার 13 নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুমোদন করেছে। দর্শক, একটু খেয়াল করে দেখুন, অধ্যাপক ইউনূস বলেছেন রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরেছে উপদেষ্টা পরিষদ। অথচ বিএনপি বরাবরই বলেছে তারা যে সনদে স্বাক্ষর করেছেন আলী রিয়াজ জমা দেওয়ার সময় সেটির কন্টেন্ট
পাল্টে ফেলেছেন। দর্শক, প্রধান উপদেষ্টা তার ভাষণে এমন পথরেখা দিয়েছেন তার সত্যি বিশ্বে বিরল। উপদেষ্টা পরিষদে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদনের বিরাট খবর জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি গেজেট নোটিফিকেশনের পর্যায়ে পৌঁছে গেছে। এরপরই আসে হার্জোডো সংবিধান বাস্তবায়নের ওর্সলাইন পথরেখার থিওরি। এটি অনুযায়ী সংসদ নির্বাচনের দিনই হবে সনদ প্রশ্ন গণভোট। আলিরিয়াজের এক কথার প্রশ্নকে 4টি প্যাকেজে ভাগ করা হয়েছে। তবে সেই 4টি প্যাকেজ কি এক কথায় হ্যাঁ বা না বলে একসঙ্গে অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে ভোটারদেরকে। দর্শক, গণভোটের ব্যালটটি আপনার জন্য হতে পারে একটি ধাঁধার মতো। আপনি যদি পড়তে না পারেন তাহলে আপনি গণভোটে অংশ নিতে পারলেও যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারবেন কিনা সে প্রশ্ন রয়ে গেছে। কারণ গণভোটের ব্যালটে আপনার জন্য প্রশ্ন থাকবে 4টি, সেগুলো আপনাকে পড়ে অথবা বুঝে উত্তর দিতে হবে। তবে আগে থেকে জেনে যাওয়াই ভালো, কারণ প্রস্তাবগুলো পড়ে বুঝতে গেলে আপনার ডিকশনারি লাগতে পারে। এমনকি পড়তে পড়তে ক্লান্ত হয়ে আপনি ভোট কেন্দ্রে ঘুমিয়ে যেতে পারেন। সেই 4টি প্রস্তাবের মধ্যে প্রথমটি হলো নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। দর্শক, অন্যান্যের মধ্যে কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সে বিষয়ে আপনাকে আগেই জেনে যেতে হবে, কারণ এর উল্লেখ ব্যালটে থাকবে না। কিন্তু দ্বিতীয় প্রস্তাবটি হলো আগামী সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। 3 নম্বর প্রস্তাব, রাজনৈতিক দলগুলো যে 30টি বিষয় একমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দল বাধ্য থাকবে। ব্যালটের 4 নম্বর প্রস্তাবটি অস্পষ্ট। সেটিতে বলা হয়েছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। মানে এটাকে বিবিধ বা মিসলেনিয়াস হিসেবে বলা যেতে পারে। মজার বিষয় হলো জুলাই সনদের গণভোটে ব্যালটটি আপনাকে অনেকক্ষণ ধরে পড়তে হবে, কিন্তু আপনার ভোট দিতে লাগবে জাস্ট একটি ক্লিক বা ঠিক। মানে 4টি প্রশ্নের মধ্যে আপনি একটিতে হ্যাঁ দিবেন আর একটিতে না দিবেন সেই সুযোগ থাকছে না। আপনাকে বলতে হবে হয় আপনি 4টিতে একসাথে হ্যাঁ অথবা না। যেমন ধরুন, আপনি তত্ত্বাবধায়ক সরকার চান কিন্তু সংসদের উচ্চকক্ষ চান না, সেই সুযোগ অধ্যাপক ইউনূসের গণভোটে থাকছে না। দর্শক, বিষয়টিকে আপনি গ্রামীণ ফোনের বান্ডেল প্যাকেজের মতো ধরতে পারেন। আপনার হয়তো টক টাইম বেশি লাগবে কিন্তু ইন্টারনেট ডাটা আর SMS কম লাগবে, কিন্তু আপনার উপায় নেই নিজের পছন্দ মতো কেনার। কোম্পানির যা দেয় তা যেমন গিলতে হয়, তেমনি অধ্যাপক ইউনূসের গণভোটে আপনার নিজের পছন্দ মতো রায় দেওয়ার সুযোগ নেই। আপনাকে দিতে হবে বান্ডেল রায়। অন্তর্বর্তী সরকারের পাশ করা আদেশ অনুযায়ী গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ